সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রীতি ও শুভেচ্ছা। কেমন আছো বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে কিন্তু তোমাদের সাথে আমার 12তম ক্লাস। আজকে হলো 30/5/2020। আজকে কথা হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সাথে হায়ার ম্যাথ ফার্স্ট পার্ট নিয়ে। ফার্স্ট পার্টের তৃতীয় অধ্যায় সরলরেখা, দ্বিতীয় প্রশ্নমালা 3.2। কালকে আমি কিছু করেছিলাম, আজকে আমি তারপর থেকে শুরু করব। খুব সতর্কতার সাথে সাবধানে বুঝে বুঝে লাইনগুলো এগোবে, আমি আস্তে আস্তে করব। বন্ধুরা একটু মনোযোগের সাথে তোমরা খেয়াল করবে। কালকে আমি একটা দুটো অঙ্ক দেখিয়েছিলাম, অর্থাৎ 3 পর্যন্ত আমি দেখিয়েছিলাম। আমি বাকিগুলো দেখাচ্ছি। কালকে আমি 3-এর 1 একটা পদ্ধতিতে করেছিলাম, সেই পদ্ধতিটা আমি আবার একটু দেখাবো, তারপরে বিকল্প আরেকটা পদ্ধতিতে আমি দেখাবো। অনুশীলনীটা লিখে নিলাম। এটা হলো 3-এর 1 নম্বর অঙ্কটা। 3-এর 1 সবাই দেখো। তো এখানে 7, 10 এবং 10, 16, 7, 10 এবং 10, 16, 10, 16 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশে বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশে এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশে সমত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। অঙ্কটা সবাই একটু তুলে নাও। যাদের কাছে বই আছে তারা একটু মিলিয়ে নেবে। আমি দেখাচ্ছি রূপন্তী প্রকাশনীর বই। তো এই বইয়ের সাথে অন্য বইয়ের কোশ্চেন নাম্বারে মিলবে না, তবে বইয়ের মধ্যে 90% অঙ্ক মিল আছে। আবার রূপন্তী প্রকাশনীর পরপর 2 বছরের বইয়ের মধ্যেও নাম্বারে মিল নাই, তবে অঙ্কের মধ্যে মিল আছে 100%। অঙ্কটা খুঁজে নেবে তোমরা। যে অঙ্কটা আমি এখন লিখেছি সেই অঙ্কটা যে কোনো জায়গায় আছে তোমরা একটু দেখে নিও। আমি শুধু লিখলাম যে তোমাদের বইয়ের অঙ্কের সাথে নাও মিলতে পারে। এটা হলো পৃষ্ঠা নম্বর 76। পৃষ্ঠা নম্বর 76 আমি দাও দিয়ে দিলাম তোমাদের সুবিধার জন্য। 76 এখানে দুটি বিন্দুর সংযোগ রেখার কথা বলছে, তাহলে আমরা এরকম ভাবে দুটো বিন্দু দিয়ে যোগ করে দেব। একটা বিন্দু আর একটা বিন্দু, দুটো বিন্দু যোগ করে দেব। বিন্দু দুটোর নাম আমরা দিব এ বি। এই বিন্দুর স্থানাঙ্ক আমি লিখব 7, 10, এখানে লিখে দে। আর এই বিন্দুর স্থানাঙ্ক হলো 10, 16। বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশটা হলো এবি। সমত্রিখণ্ডক বিন্দু, তার মানে দুইটা বিন্দু দ্বারা সমান 3 ভাগে ভাগ করতে হবে। অনুমান করে আমি দিলাম এটা হলো পি বিন্দু, এটা হলো কিউ বিন্দু। এর স্থানাঙ্ক হলো xy। স্থানাঙ্ক অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকতে হয়। এটা xy না, x1, y1। এটা হলো x2, y2। আমরা এরকম ধরে নিলাম। তো এইখানে দেখো পি বিন্দু এ বি এর সমত্রিখণ্ডক একটা বিন্দু। ওরা বলে দিয়েছে বইতে, কোশ্চেনে কিন্তু বলে দিয়েছে সমত্রিখণ্ডক বিন্দু, তার মানে রেখাটিকে সমান 3 ভাগে বিভক্ত করতে হবে। এই এপি সমান পি কিউ সমান কিউবি। অনুমান করে আমরা ভাগগুলো করে নিলাম। আমরা বলতে পারি পি বিন্দু এ কিউ এর মধ্যবিন্দু, আবার কিউ বিন্দু পি বি এর মধ্যবিন্দু। সেইভাবে আমরা যদি করি আমরা লিখব দুইটি বিন্দু, একটু সবাই লিখবা, দুইটি বিন্দু, তার মধ্যে একটা হলো এ 7, 10, বি
10 16 দুইটি বিন্দু এত এর সংযোগ রেখা এবি কে পি কিউ বিন্দু দুটি ত্রিখণ্ডিত করেছে, দ্বিখণ্ডিত না, ত্রিখণ্ডিত করেছে বা করে। তাহলে আমরা বলতে পারি যে তার আগে আমি লিখে ধরি পি বিন্দুর স্থানাঙ্ক হলো x1 y1, কিউ বিন্দুর স্থানাঙ্ক হলো x2 y2। তাহলে আমরা বলতে পারি অতএব পি বিন্দু ক্লিয়ার করে সুন্দর করে লিখতে হবে, পি বিন্দু এ বি এ এবং কিউ বিন্দু, পি বিন্দু আমি এ বি এর লিখেছি, আসলে কিন্তু ভুল, এ বি এর না, এ কিউ এর। তাহলে একটু কারেকশন করে ফেলি, এ কিউ এর এবং কিউ বিন্দু পি বি এর, মধ্য বিন্দু। এই কথাটুকু আমরা সবাই লিখে ফেলবো। কালকে কিন্তু আমি এই অঙ্কটা করে দিয়েছিলাম, আমি বোঝানোর জন্য আমি আরেকবার করছি, তোমরা একটু দেখে নাও, সবাই একটু দেখো। আমি এই লেখাগুলো মুছে আমি ক্যালকুলেশনটুকু দেখাবো, ততক্ষণ আমি একটু তোমাদের তোলার সুযোগ দিচ্ছি। আশা করি তোমরা তুলেছ। এই ক্ষেত্রে দেখো পি বিন্দু যেহেতু এ কিউ এর মধ্যবিন্দু, তাহলে এ বিন্দুর ভুজ এবং কিউ বিন্দুর ভুজ যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পি বিন্দুর ভুজ পাবো। তাহলে পি বিন্দুর ভুজ কত? পি বিন্দুর ভুজ সমান আমরা এরকম লিখব, অতএব x1 সমান, x1 হলো পি বিন্দুর ভুজ, সেটা পাবো কিভাবে? এ বিন্দুর ভুজ যোগ কিউ বিন্দুর ভুজ ভাগ হলো 2, যদি কোণাকুণি গুণ করি এরকম হয় 2x1 সমান 7 প্লাস x2। যদি সাইড চেঞ্জ করে আমরা একপাশে নিয়ে আসি, অতএব এখানে নিয়ে যাই 2x1 মাইনাস x2 সমান 7, সমীকরণ 1। এবার আমি উপরের লেখাগুলো শুধু অঙ্কটা রেখে আমি বাকি লেখাগুলো মুছে ফেলব, এই লেখাগুলো মুছে ফেলব, চিত্রটা আমরা রেখে দিব, এটা মুছে ফেলব। এবার দেখো আমরা কিউ বিন্দুর ভুজ দিয়ে পি বিন্দুর ভুজ দিয়ে শুরু করেছিলাম x1, এবার পি বিন্দুর কোটি দিয়ে শুরু করব। y1 সমান, তাহলে y1 হলো এ বিন্দুর কোটি যোগ কিউ বিন্দুর কোটি ভাগ 2, কোনগুলি যদি গুণ করি এরকম হয় 2y1 10 প্লাস y2, অতএব 2y1 মাইনাস y2 সমান হলো 10। এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বর সমীকরণ আমরা তৈরি করে ফেললাম কোন বিন্দু থেকে? যখন p a q এর মধ্যবিন্দু হয়। ঠিক একইভাবে q যখন p b এর মধ্যবিন্দু হবে তখন আমরা আরো দুটো সমীকরণ পেয়ে যাব। আমি এই লেখাগুলো মুছে ফেলি এবং সমীকরণ 1 রেখে দেই, এটা আমাদের কাজে লাগবে। সমীকরণ 1 আমরা রেখে দিলাম, একটু পরে না হয় মুছে ফেলব। q বিন্দুর ভুজ কত? x2 সমান, লিখব আমরা আবার x2 সমান, x2 বের করব কিভাবে? p বিন্দুর ভুজ যোগ b বিন্দুর ভুজ ভাগ হলো 2, আমরা কোণাকুণি গুণ করব, x1 প্লাস 10 সমান হলো 2x2। যদি সাইড চেঞ্জ করি অতএব x1 মাইনাস 2x2 সমান মাইনাস 10। এটা হলো 3 নম্বর সমীকরণ। এখন আমরা এই কিউ বিন্দুর কোটি দিয়ে আবার করব। y2 সমান, এখানে একটা এবং লিখে দাও তাহলে ভালো হবে, এবং y2 সমান, y2 আমরা কিভাবে পেয়েছি? y2 পেয়েছি হলো p বিন্দুর কোটি যোগ b বিন্দুর কোটি ভাগ হলো 2, আমরা যদি গুণাগুণি গুণ করি তাহলে এখান থেকে আমরা যদি লিখি y1 প্লাস 16 সমান 2y2, এটাকে যদি পরের লাইনটা এখানে লিখি, অতএব y1 মাইনাস 2y2 সমান হলো মাইনাস 16। এটা হলো 4 নম্বর সমীকরণ। তাহলে আমরা পেয়েছি 1 2 3 4, চারটি সমীকরণ আমরা পেয়ে গেছি। তুলে নাও।
এখন আমরা আমাদের চেয়েছে পি বিন্দু এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে সমদ্বিখণ্ডক বিন্দু। আমরা এবার কিন্তু পুরো অঙ্কটা মুছে ফেলতে পারি, এই অঙ্কটা আমাদের আর লাগবে না, এই লেখাগুলো মুছে ফেলি, আমি এটাও মুছে ফেলি। তো এবার আমাদের এইটাও মুছে ফেলি, শুধু আমাদের থাকবে সমীকরণগুলো। তো সমীকরণগুলোকে আমি যদি এক সাইডে লিখে রাখি রাফে, যে 2x1, এটা তোমরা লেখার দরকার নাই তোমাদের, আমি শুধু বোঝানোর জন্য, আমি পরে হারাই ফেলবো, এই জন্য এটা 1 নম্বর সমীকরণ। এটা হলো 2 নম্বর সমীকরণ, 2y1 y2 সমান 10, এটা হলো 2 নম্বর সমীকরণ। এটা হলো 3 নম্বর সমীকরণ, x1 2x2 সমান হলো -10, এটা হলো 3 নম্বর সমীকরণ। আর 4 হলো y1 2y2 সমান -16, এটা হলো 4 নম্বর সমীকরণ। নাও আমরা এগুলো মুছে ফেলতে পারি। এবার দেখো, এটা মুছে যায়, এটা মুছে ফেলবো। এখন এগুলো আমরা সমাধান করে পি বিন্দুর স্থানাঙ্ক x1 y1 এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক x2 y2 বের করতে হবে। তো দেখো বন্ধুরা, কিভাবে আমরা করব, আমরা 1 এবং 3 সমাধান করব। 1 নংকে 2 দ্বারা, দেখো এভাবে আমরা লিখব, 1 নংকে 2 এবং 3 নংকে 1 দ্বারা গুণ করে, এখানে লিখে দেয় গুণ করে। তাহলে 1 নংকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 4x1 2x2 সমান হলো 7 দুগুণ 14, 7 দুগুণ 14। 3 নংকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে x1 2x2 সমান হলো -10। আমরা 3 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করেছি, কারণ 1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হয় না। আমরা যদি এবার চিহ্ন পরিবর্তন করে দেই, এটা প্লাস আর এটা প্লাস, তাহলে কি হয়, 2x2 কেটে যায়, এখানে থাকে 3x1, আর ডান পাশে থাকে কত, 10 আর 14 যোগ করলে 24, অতএব x1 সমান 3 × 24। এবার আমরা x1 এর মান যদি 1 নং এ বসাই, 1 নং এ x1 সমান 8 বসালে কেমন হবে, 2 × 8 x2 সমান 7, 8 দুগুণ 16, তাহলে -x2 সমান 7 -8 দুগুণ 16, -x2 সমান 9 × 7 16, অতএব x2 সমান 9। আমরা x1 এবং x2 পেয়েছি। এবার 2 এবং 4 সমাধান করতে হবে। তোমরা নিচে লেখো, আমি সাইডে লিখি। 2 নংকে 2 এবং 4 নংকে 1 দ্বারা গুণ করে, তাহলে যদি 2 নংকে 2 দিয়ে গুণ করো, এটা হবে 4y1 2y2 সমান 10 দুগুণে 20, আর 4 নংকে যদি 1 দিয়ে গুণ করো তাহলে y1 2y2 সমান হলো -16। যদি চিহ্ন পরিবর্তন করে দিই এরকম হবে, তাহলে 2y2 কেটে গেল, এটা 3y1 সমান 20 আর 16 যোগ করলে 36, অতএব y1 = 3 × 12 = 36। তাহলে y1 এর মান পাওয়া গেল। এখন আমরা 2 নং এ y1 এর মান বসাবো। আমরা লিখব 2 নং এ y1 এর মান বসাই, 2 নং এ y1 সমান 12 বসাই। এই যে হলো 2 নং, 2 × 12 y2 সমান হলো 10, তাহলে 12 দুগুণ 24, এখানে আমরা লিখব -y2 সমান 10 12 দুগুণ 24। তাহলে দেখো 24 থেকে 10 গেলে -12, এখানে মাইনাস কিন্তু একটা আছে, অতএব y2 সমান, সমান 12। তাহলে দেখো পি বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের হয়ে গেল। এখন আমরা অ্যানসারটা কিভাবে লিখব, পি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরেছিলাম পি, এটা মুছে ফেলি। তাহলে অ্যানসার হলো পি বিন্দুর স্থানাঙ্ক x1 y1, আমি এখানে লিখে দেই অ্যানসার x1 y1। x1 বলতে আমরা বুঝি 8 আর y1 বলতে বুঝি 12, আর একটা হলো x2 বলতে 9 আর y2 হলো 12।
এটা আমাদের অ্যান্সার। দেখো কত সহজ। কিন্তু এই অঙ্কটা আমি আবারও করিয়ে দেবো এখনই অন্য একটা পদ্ধতিতে। সেই পদ্ধতি তোমার কাছে সহজ লাগতে পারে। তো দেখা যাক, আমরা শুরু করি। তার আগে তোমাদের এটা একটু তুলে রাখতে বলি। আর দুটো অঙ্ক করানো শেষ হয়ে গেলে তুমি নিজেই সিদ্ধান্ত নেবে তুমি কোনটা পারবে। তো বন্ধুরা তুলে নাও। বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমি একটু বড় করে লেখার চেষ্টা করছি। লাইট মতো আছে, আমি আরেকটু বড় লেখার চেষ্টা করছি, তাহলে ক্লিয়ার দেখা যাবে। আসলে বোর্ডটা ছোট, বড় বড় হলে হাতেও পাওয়া যায় না। আমি এটা মুছে ফেললাম, যারা দেখতে পাচ্ছ না, আমি একটু বড় করে লিখছি, তাহলে তুমি দেখতে পারবে। আর একটু বড় করে লিখছি। তাহলে অঙ্কটা যা ছিল সেটা তো তোমরা, আমি আগে লিখে দিয়েছিলাম, তোমাদের খাতায় আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। 3-এর 1, এটা হলো বিকল্প পদ্ধতি। বিকল্প পদ্ধতি, এটা আমি লিখে দিলাম, বিকল্প পদ্ধতি। এই যে বিকল্প পদ্ধতি, নিশ্চয়ই দেখা যাচ্ছে। তাহলে এবি সরলরেখাটি, তাহলে এবি সরলরেখাটি আমরা সেটা আমরা এঁকে নিব এইভাবে। এটা হলো এ, এর স্থানাঙ্ক হলো 7, 10, আর এটা হলো বি, তার স্থানাঙ্ক হলো 10, 16, 16। আর পি কিউ বিন্দু দুটি সমত্রিখণ্ডক বিন্দু। এটা হলো পি, এটা হলো কিউ, এটা হলো x1, y1, এটা হলো x2, y2। আশা করি দেখা যাচ্ছে, একটু কষ্ট করে দেখে নাও। আমি যদি ক্যামেরাটাকে আরেকটু সামনে নেই, তাহলে আশা করি যে আরেকটু ভালো দেখা যাবে। আমি চেষ্টা করছি একটু নেওয়ার। হ্যাঁ, আশা করি এবার দেখা যাচ্ছে। তো আমি যেটা বলছিলাম যে পিকিউ বিন্দু দুটি, এখানে আমরা একটু লিখে নিই যে দুইটি বিন্দু, আগের যে বর্ণনা সেই বর্ণনা আমরা ওইভাবে দিব, বর্ণনা যা দিয়েছি তাই। এবার আমরা লিখবো, তবু একটু দিয়ে দিই যে এ 7, 10, বি 10, 16 বিন্দু দুটির সংযোগ রেখা এবি এর সমত্রিখণ্ডক বিন্দুদ্বয়, সমত্রিখণ্ডক বিন্দুদ্বয় আমরা পি ধরে নিলাম, তার স্থানাঙ্ক হলো x1, y1, কিউ হলো x2, y2। এটা হয়ে গেল। তাহলে পি হয়ে গেল, কিউ হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি? অতএব পি বিন্দু এবি কে 1:2, তার মানে এবি হলো 1 ভাগ আর পিবি হলো 2 ভাগ, এবং কিউ বিন্দু এবি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু বলেছিলাম যে বিভক্ত দুই ধরনের হয়, একটা হলো অন্তর্বিভক্ত আর একটা হলো বহির্বিভক্ত। এখানে অন্তর্বিভক্ত করে, পি বিন্দুটি হলো এবি এর অন্তস্থ একটা বিন্দু। এখানে অনুপাতটা 1:2 বলেই দিছে, এটা হলো 2:1। তাহলে পি বিন্দুর ভুজ কত মনে আছে? পি বিন্দুর ভুজ আমরা ধরে নিয়েছি, কত ধরে নিয়েছি? x1, y1। আর কিউ বিন্দুর ভুজ কত ধরে নিয়েছি? x2, y2। তাহলে আমরা পি বিন্দুর ভুজ এবং কিউ বিন্দুর ভুজ ধরে নিয়েছি। পি বিন্দুর ভুজ কত? x1। তাহলে x1 হলো ভুজ, পি বিন্দুর ভুজ বের করার সূত্র হলো, এটাকে আমরা বলি 1 কে বলি m1, এটাকে বলি m2। এই যে m1 অনুপাত m2, m1 m2। তাহলে তার সূত্রটা কি ছিল? ভুজ সমান m1
x2 এখানে হলো, এখানে আমরা যেটাকে বলে থাকি যে এটা x1 y1 হতে পারে আর এটা হলো x2 y2 হতে পারে। তা আমি x1 y1 যেহেতু এখানে ধরেছি, আমি এখানে আর ওই সূত্রটা ব্যবহার করব না। m1 মানে অনুপাতের প্রথমটা, m1 x2 মানে b বিন্দুর ভুজ 10 প্লাস m2 হলো 2 ইনটু x1 হলো 7, নিচে হলো অনুপাতের যোগফল কত হবে 1 যোগ 2 সমান কত হবে 10 প্লাস 7 দুগুণে 14 ভাগ হলো 3, 14 আর 10 24, 24 কে 3 দিয়ে ভাগ করলে 8। এবার যদি আমরা y1 বের করি, y1 সমান m1 ইনটু y2, m1 মানে অনুপাতের প্রথমটা আর y2 হলো 16, m1 ইনটু 16 প্লাস m2 হলো 2 ইনটু y1 মানে 10, নিচে হলো 1 প্লাস 2 সমান 16 গুণ 1 মানে 16, 10 দুগুণে 20, নিচে হলো 3 সমান হলো 20 আর 16 যোগ করলে 36, তাকে 3 দিয়ে ভাগ করলে 12 হয়। তাহলে x1 y1 বের হয়ে গেল। তাহলে p বিন্দুর স্থানাঙ্কটা হয়ে গেল। অতএব p বিন্দুর স্থানাঙ্ক এরকম ভাবে সংক্ষেপে আমরা লিখতে পারি x1 y1 মানে 8 12। দেখো বন্ধুরা, এইভাবে মনে হয় সহজ। আমি আগে যেভাবে করেছিলাম ওইটা একটু বড়, তো আমরা এইভাবেই করব, যেভাবে তুমি ভালো মনে করো। আমরা এখন q বিন্দুর ক্ষেত্রে বের করব। q বিন্দুর ভুজ কত x2, কোটি কত y2। তাহলে আমরা এই লাইনটুকু মুছে দেই, তাহলে অথবা আমরা উপরের লেখাটা মুছে দেই, তাহলে আমাদের বেশি ভালো হবে। এই লেখাটা আমরা মুছে দেই, এইটুকু মুছে দেই, এইটুকু মুছে দেই, আমাদের এটা লাগবে না। তাহলে আমরা q বিন্দুর ক্ষেত্রে আমরা লিখব x2 সমান, x2 হলো q বিন্দুর ভুজ, সেটা হলো m1 মানে অনুপাতের প্রথমটা এই যে 2, m1 x2 হলো 10, m1 x2 প্লাস m2 হলো 2, m2 হলো 1, এই যে x2 ইনটু 7, নিচে হলো 2 প্লাস 1। তাহলে আমরা কি লিখলাম m1 x2 প্লাস m2 x1, m1 মানে হলো 2 আর m1 x2 হলো 10 প্লাস m2 x1 হলো 7, 10 দুগুণে 20 যোগ 7, নিচে হলো 3, 20 এর সাথে 27, 3 নং 27। দেখো y2 এর মান কত হবে, m1 y2 হলো 16 প্লাস m2 y1 হলো 10, নিচে হলো 2 যোগ 1, তাহলে কত হবে 16 দুগুণে 32, 16 দুগুণে 32, 32 যোগ 10, নিচে হলো 3, 32 আর 10 হলো 42, তাহলে 3 14 হলো 42, 3 14 হলো 42। তাহলে অতএব q বিন্দুর স্থানাঙ্কটা কত হলো, q বিন্দুর স্থানাঙ্ক হলো 9 14। তাহলে দুটো বিন্দুই আমাদের চেয়েছে, p বিন্দু চেয়েছে আর q বিন্দু চেয়েছে। তাহলে অ্যানসারে লিখব 8 12 এবং 9 14, 8 12 এবং 9 14। তো আমাদের উত্তর মিলে গেছে। আমি বইতেও দেখলাম এরকমই উত্তর দেওয়া আছে, সবাই একটু তুলে নাও। আমি কিন্তু একটা অঙ্ক দেখালাম দুইটা পদ্ধতিতে। আমি 3-এর 2 নম্বর কালকে করে দিয়েছিলাম, তারপরে তোমরা বিকল্প পদ্ধতি যেটা করেছি এই পদ্ধতিতেও তোমরা করতে পারো। তো অঙ্কটা তুলে নাও, যেহেতু সুন্দর ছোট নিয়ম, তোমরা এটা করো। আমি তোমাদের দেখার সুযোগ দিচ্ছি, 30 সেকেন্ড সময় দিলাম, একটু তুলে নাও। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আমি দেখতে পাচ্ছি যে দূর দূরান্ত থেকে যে যেখানে বসে আমাদের এই আলোচনা শুনছে, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। নিজে সুস্থ থাকবেন, পরিবারকে সুস্থ রাখবেন, তাহলে আমরা সবাই সুস্থ থাকব। দেশের স্বার্থে, নিজের স্বার্থে আমরা ঘরের বাইরে যাব না, অতিরিক্ত প্রয়োজন ছাড়া বাইরে যাব না, বাইরে গেলেও আমরা সুরক্ষা নিয়ে যাব। তো আমরা পরবর্তী অঙ্কটা দেখি, আমরা এই অংশটুকু মুছে দেই, একটু খেয়াল করতে হবে, একটু মুছে দেই। আশা করি যে সবাই বুঝতে পেরেছে, সবাই স্টুডেন্টরা বুঝতে পেরেছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আপাতত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্লাসগুলো নিচ্ছি, পরবর্তীতে আমি অন্য ক্লাসে যাব। আমি কয়েকদিন একাদশ দ্বাদশের ক্লাসগুলো নিব, কারণ এই সিলেবাসটা একটু পিছনে আছে। পরবর্তীতে আমি অন্য ক্লাস যখন নিব আমি বলে দিব যে কখন অন্য ক্লাস নিচ্ছি। নাও আমি এখন যে অঙ্কটা দেখাবো, কালকে আমি 5-এর 1 দেখিয়েছিলাম, 2 তোমরা নিজেই পারবে, কারণ 1 আর 2 সেম। আমি এখন 6-এর 1 নম্বর অঙ্কটা দেখাবো। চমৎকার একটা অঙ্ক, অনেক সালে আসছে অঙ্কটা। অঙ্কটা আমি লিখি, তাদের কাছে বই নেই অথবা তাদের অন্য বই। 6-এর 1 7 7 ও -5 -10, 7 7
ও -5 -10, দুটো বিন্দু চিহ্ন দেওয়া আছে মাইনাস মাইনাস, একটা প্লাস প্লাস একটা মাইনাস মাইনাস। বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে x অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে, যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। কি লিখেছি? বিভাজন বিন্দুর ভুজও নির্ণয় করো। বিভাজন বিন্দুর ভুজ নির্ণয় করো। এরকম একটা অঙ্ক দেওয়া আছে। অঙ্কটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষর কথা বলা আছে। অঙ্কটা ভালো করে একটু পড়ো, তারপরে আমি শুরু করছি। আমি আমার একজন স্টুডেন্টের কাছ থেকে দেখতে পাচ্ছি এইচ রোপণ, আপনি বলছেন যে ক্লিয়ার দেখা যাচ্ছে না। এখন কি দেখা যাচ্ছে নাকি আরো একটু বড় করে লিখবো? কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি আবার একটু চেষ্টা করব যাতে বোর্ডটা বোঝা যায়। দুটো বিন্দুর কথা বলা আছে 7 7 এবং -5 -10। বিন্দু দ্বয়ে কেন লিখেছে? দুটো বিন্দু আছে এই জন্য। এদের সংযোগ রেখা যখনই যোগ করে দেব তখন আমরা সংযোগ রেখা বলবো এবং সরল রেখা হয়ে যাবে। সংযোগ রেখাংশকে x অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে, তাহলে আমরা এখানে x অক্ষ এবং y অক্ষ একটু আঁকার চেষ্টা করি এরকম করে। সব সময় আমরা এই ধরনের অঙ্কের চিত্র দিব। আমরা এই দাগগুলো স্কেল দিয়ে আঁকার চেষ্টা করব, হাত দিয়ে আঁকবো না। আমরা ইন্টারমিডিয়েটের খাতা যখন আমরা দেখি বাচ্চারা স্কেল ব্যবহার করে না, সবাই না, কেউ স্কেল ব্যবহার করছে না, সরলরেখা আঁকতে যে বক্ররেখা হয়ে যাচ্ছে, এতে করে এক্সামিনারের মন খারাপ হয়ে যায়। এই জন্য সেটা আমরা কেন করবো? এক্সামিনারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা রেখাগুলো স্কেলের সাহায্যে আঁকবো, লেখাগুলো পরিষ্কার করে লিখবো যেন বুঝতে অসুবিধা না হয়। প্রথম যে বিন্দুটা -5 7 7, তো 7 7 মনে করো ডান দিকে 1 2 3 4 5 6 7, আর উপরে ওঠে সমপরিমাণ। একটা অনুমান করে আমরা একটু লিখে নিলাম, এটা হলো 7 7। এই বিন্দুর নাম হলো A। 7 7 বিন্দুটার নাম দিয়েছি আমরা A। এই বিন্দুর স্থানাঙ্কটা হলো 7 7। আরেকটা বিন্দু হলো -5 -10। তাহলে -5 5 ঘন সমপরিমাণ, বাম দিকে যাবে 1 2 3 4 5, আর নিচে কত? -10, মানে নিচের দিকে দেওয়া হবে, তাহলে এর দ্বিগুণ পরিমাণ যাবে। মনে করো এখানে চলে আসলো, এই যে -5 -10 -5 -10 এইভাবে এই বিন্দু দুটো। তাহলে আমরা এ বিন্দু এবং বি বিন্দু যোগ করে দেবো। দেখতে পাচ্ছ যে বড় একটা সরলরেখা হয়ে যাবে। সরলরেখাটা যেন বাঁকা না হয়, তোমরা একটু চেষ্টা করো, আমিও একটু চেষ্টা করি যে আমার মতো করে বাঁকা। আমি হাত দিয়ে আমি স্কেল পাবো না এত বড়, এর সাথে এটা যোগ করে দেবো। এভাবে অনুমান করে নিয়ে গেলাম। এটা মনে করো এটা এ বিন্দু, আর এটা হলো বি বিন্দু। এই বিন্দুটার নাম আমরা দিব বি বিন্দু। চিত্রটা তুমি যদি সুন্দর না আঁকতে পারো তাহলে কিন্তু ভালো হবে না। বলছে যে এক্স অক্ষ রেখা যে অনুপাতে বিভক্ত করে, তাহলে এখানে মনে করো সি বিন্দু দিলাম। তাহলে এক্স অক্ষ রেখা এবি রেখাকে কোন বিন্দুতে ছেদ করেছে? দেখো, এক্স অক্ষ রেখা এবি রেখাকে সি বিন্দুতে ছেদ করেছে। এখানে দুইটা অক্ষ, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। আমাদের এক্স অক্ষে লেখা লাগবে না, না লিখলেও আমরা এটা বুঝি এটা হলো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ রেখা এবি রেখাকে সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা লিখি যে এ, আমরা 7 7 আমরা ধরে নিয়েছি এ 7 7, আর হলো বি -5 -10 বিন্দুদ্বয়ের সংযোগ
সংযোগ সংযোগ রেখাংশকে x অক্ষরেখা C বিন্দুতে অনুপাত বের করতে বলছে, যে অনুপাতে বিভক্ত করে। তার মানে AC কতটুকু আর CB কতটুকু আমরা অনুপাতটা ধরে নেব। C বিন্দুতে M1 অনুপাত M2 বিন্দুতে সেট কোয়াডে। দেখো তো বন্ধুরা, লেখাটা তুমি বুঝতে পারছো কিনা, কোনো সমস্যা আছে কিনা, আমি কি বোঝাতে চেয়েছি, কি লিখেছি। A77 বিন্দু দুটো দেওয়া আছে, আমি শুধু AB ধরে নিয়েছি। ধরি কথাটা লিখলে হবে না লিখলে হবে। A এত B এত বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে x অক্ষরেখা, এই x অক্ষরেখা C বিন্দুতে কোন অনুপাতে বিভক্ত করেছে? M1:M2। M1 কতটুকু? AC। M2 কতটুকু? BC। C বিন্দুর কি শূন্য, ভুজ শূন্য না কোটি শূন্য বলতে পারো? রাইট। C বিন্দুর কোটি শূন্য, কারণ C বিন্দুর ভুজ আছে কিন্তু কোটি নাই। কারণ x অক্ষকে সেট করলে সেট বিন্দুতে কোটি শূন্য, ভুজ শূন্য হয় না। ভুজ একটা আছে আমরা জানি না। আর যদি y অক্ষকে সেট করতে তাহলে আমাদের ভুজ শূন্য হতো। আমরা বলবো C বিন্দুর ভুজ শূন্য। C বিন্দুর ভুজ কোটি সমান শূন্য। C বিন্দুর কোটি সমান শূন্য। C বিন্দুর কোটি সমান শূন্য। কোটি বের করার সূত্র কি মনে আছে তোমাদের? কোটি সমান M1y2 এমন, এই যে M1y2 আমরা এই এর থেকে শুরু করব। এটা হলো x1 y1, এটা হলো x2 y2। আমরা কিন্তু কোটি বের করতেছি। M1y2 মানে -10 প্লাস M2y1, y1 কত? 7। নিচে হলো M1 প্লাস M2। এবার আমরা যদি কোণাকুণি গুণ করে দিই, দেখো 0 সমান -10M1 প্লাস 7M2। যদি আমরা সাইড চেঞ্জ করি এরকম হয় 10M1 সমান হলো 7M2। দেখো কি হলো? 10M1 সমান 7M2। আমরা যদি এখান থেকে এইখানে চলে যাই একটু কষ্ট করে, অতএব M1/M2 সমান ইমপ্লাইজ দেই এখানে M1/M2 সমান 7/10। অতএব M1 অনুপাত M2 সমান হলো 7:10। দেখো C বিন্দুর অনুপাতটা বের হয়ে গেছে। আমাদের কিন্তু অনুপাত চেয়েছে প্রথম অংশে। অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে, তার মানে এই পাশে যদি 7 ভাগ হয়, এই পাশে হবে 10 ভাগ। এই পাশে 7 ভাগ হলে এই পাশে 10 ভাগ। এইটা হলো M1, এইটা হলো M2। তাহলে অনুপাতটা আমাদের চেয়েছে। যদি আমরা এই পর্যন্ত বের করতে পারি তাহলে আমরা 4 এর মধ্যে 3 নম্বর পাবো। আর 1 নম্বর পাওয়ার জন্য আমাদের বাকি কাজটুকু করতে হবে। সেটা হলো কি? C বিন্দুর ভুজ নির্ণয় করতে বলছে, মানে বিভাজন বিন্দু। বিভাজন বিন্দু মানে যে বিন্দুতে বিভাজন হয়েছে, C বিন্দুর ভুজ বের করতে হবে। তাহলে আমরা লিখব C বিন্দুর ভুজ সমান, C বিন্দুর ভুজ কিন্তু শূন্য না, এটা একটু মুছে দেই। C বিন্দুর ভুজ সমান, ভুজ বের করার সূত্র কি মনে আছে? M1 মানে কিন্তু এখানে অনুপাতটা 7:10 হয়ে গেছে। তাহলে M1 আমি একটু দেখাই দিই তোমাদের। M1 x2 হলো -5 প্লাস M2 x1 হলো 7। নিচে হলো মিশে গেছে, এটা নিচে হলো M1 প্লাস M2। এটা ক্যালকুলেশন করলে আমরা C বিন্দুর ভুজ পেয়ে যাব। তো M1 এর মানটা কত? M1 এর মান হলো 7 বসাবো আমরা। সেটা বসানোর জন্য আমি উপরে লেখাটা মুছে ফেলি, অঙ্কটা রেখে লেখাটা মুছে ফেলি এইটা। তাহলে আমি এইখানে তোমার ক্যালকুলেশনটুকু দেখাতে পারবো। এই ক্যালকুলেশনটুকু কেমন হবে? সমান M1 এর মান হলো 7 * -5 প্লাস M2 হলো কত? 10 * 7। নিচে হলো 7 + 10 -35 প্লাস 7 × 10 = 70 প্লাস 17। এটা হলো 35/17। অ্যানসার হয়ে গেল। এটা হলো C বিন্দুর ভুজ, বিভাজন বিন্দুর ভুজ। তাহলে এখানে তুমি অ্যানসার লিখে দিতে পারো, বা আলাদা করে অনুপাতটা লিখে দিতে পারো 7:10। অ্যানসারে 7:10, 35/17। আশা করি তোমরা বুঝেছো।
অঙ্কটা অনেক সহজ। যদি পরেরটা তুমি দেখো তাহলে দেখবে তোমার কাছে পরেরটাও ইজি মনে হচ্ছে। তো আমি আরো একটা অঙ্ক দেখব, সেই অঙ্কটা দেখার আগে তোমাদের একটু সুযোগ দিচ্ছি, একটু দেখে নাও। আমি যে অঙ্কটা কেবল দেখালাম সেটা হলো 6-1। 6-2 ওয়াই অক্ষকে যে অনুপাতে বিভক্ত করে এবং বিভাজন বিন্দুর কোটি নির্ণয় করো। একই রকম অঙ্ক, বাসায় দেখবা। 6-2 6-3 বিন্দু দুটি সংযোগ রেখাকে এক্স অক্ষ রেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। ছেদ বিন্দুর স্থানাঙ্ক দরকার নেই, পারবো তুমি। হ্যাঁ, আমরা এবার 7-এর 1 নম্বর অঙ্কটা দেখাবো। এই অঙ্কটা দেখাতে বলছে, অর্থাৎ প্রমাণ করতে বলছে, সেটা আমরা বোর্ডে আগে লিখে নেবো, তারপর আমরা অঙ্কটা করবো। তার আগে আমি বোর্ডটা একটু মুছে ফেলবো, এটা মুছে ফেলি। আমার আরো একটা ক্লাস নেওয়া লাগবে আগামী দিন, তারপরে আমাদের এই প্রশ্নমালা শেষ হয়ে যাবে। আজকে আমাদের প্রশ্নমালাটা শেষ হচ্ছে না, আশা করি মনে হচ্ছে। 7-এর 1 দেখাও যে 7-এর 1 সুন্দর করে দেখাও যে কি দেখাতে বলছে? 2 - 2 -1 4 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে কেটা বাদ করে এখানে লিখে দিলাম। সংযোগ রেখাংশকে কি বলছে? সংযোগ রেখাংশকে অক্ষদ্বয় সমান 3 ভাগে বিভক্ত করে। অক্ষদ্বয় সমান 3 ভাগে বিভক্ত করে। আবার দেখো কি বলছে? দেখাও যে, অথবা প্রমাণ করো যে কোনো কিছু থাকতে পারে। দেখাও যে এই বিন্দু এবং এই বিন্দু যোগ করলে, বিন্দুদ্বয় যোগ করলে যে রেখাটা হয়, সেই রেখাংশকে অক্ষদ্বয় মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ সমান 3 ভাগে বিভক্ত করে। তো ঠিক আছে, আমরা সেটা দেখানোর জন্য আমরা একটা সরলরেখা আঁকাবো। এইভাবে একটা সরলরেখা আঁকাবো, এরপর আমরা বিন্দুগুলো বসাবো। 2 - 2 ডান পাশে 2 ঘর, 1 ঘর, এই যে 2 ঘর সমপরিমাণ নিচে, এটাকে আমরা বলবো, প্রথম বিন্দুটার নাম দেব a, এটা হলো 2 - 2। পরের বিন্দুটা হলো -1 4, এই যে -1, এটা 4 হলো, মনে করো এই উপরে চলে গেল, এইটা হলো -1 4। এটা একটু বাড়াই দেই, এটার নাম হলো b, এর স্থানাঙ্কটা হলো -1 4। আশা করি বোঝা যাচ্ছে। একটু 4টাকে আমরা একটু এই দিকে চাপাই লিখে আমরা যোগ করতে সুবিধা হবে। -1 4। এবার ab যদি আমরা যোগ করে দেই, এই যে ab আমরা যোগ করে দেব, এই এখানে ab যোগ করে দিলাম, একটু বাঁকা হয়ে গেল যদিও, ab যোগ করে দিলাম। বলছে যে দেখাও যে ab রেখাটা x অক্ষকে 1:2, এটা 1 ভাগ আর এটা 2 ভাগ, আর y অক্ষকে 2:1 অনুপাত, এটা হলো 2 ভাগ আর এটা হলো 1 ভাগ, 2:1 অনুপাতে বিভক্ত করে। বিভক্ত বলতে অন্তর্বিভক্ত বোঝাবে। এটার নাম আমরা c দিব আর এটার নাম আমরা দিব d, এভাবে দিয়ে নিব। এখন আমরা লেখাটা লিখব, দুইটি বিন্দু, এই যে দুইটি বিন্দু, একটা হলো a 2 - 2 b -1 4 বিন্দুদ্বয়ের, এই যে বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে
রেখাংশকে এক্স অক্ষ সি বিন্দুতে m1 অনুপাত m2 এবং y অক্ষ d বিন্দুতে লিখব n1 অথবা k1 ধরি k1 অনুপাত k2, হ্যাঁ এত অনুপাতে বিভক্ত করে, এত অনুপাতে অন্তর্বিভক্ত করে। অন্তর্বিভক্ত না লিখলেও হয়, বহির্বিভক্ত হলে অবশ্যই লিখতে হয়। অন্তর্বিভক্ত করে, দেখো ক্লিয়ার লেখা হয়ে গেল। এই m1 অনুপাত m2, m1:m2 এর মান বের করতে হবে 1:2, k1:k2 এর মান বের করতে হবে 2:1। তাহলে এই অনুপাতটা আমি একটু এখানে লিখে দেই। m1 অনুপাত m2 এটা হলো k1 অনুপাত k2। শিক্ষার্থী বন্ধুরা, অনুপাতকে কখনো ব্র্যাকেটে রাখা যাবে না, একটু মনে রাখার চেষ্টা করো। এটা যে অনুপাত হয় এটাকে অবশ্যই ব্র্যাকেট দেওয়া যাবে না, স্থানাঙ্ক ব্র্যাকেট দিতে হয়। যেমন x1 y1, এটাকে ব্র্যাকেট না দিলে ভুল হয়ে যাবে, এটা ব্র্যাকেট দিলে ভুল হয়ে যাবে, এই জন্য এটা ব্র্যাকেট দেওয়া যাবে না। অনুপাত সবসময় ফাঁকা থাকে, ব্র্যাকেট মুক্ত থাকে। এখন আমরা সি বিন্দুটি কোন অক্ষের উপর অবস্থিত দেখো। সি বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত। x অক্ষের উপরে কিন্তু কোটি শূন্য হয়, আর y অক্ষের উপরে ভুজ শূন্য হয় বিন্দুটি। তাহলে আমরা লিখব সি বিন্দুটির কি লিখব? সি বিন্দুর কোটি শূন্য, সি বিন্দুর কোটি শূন্য, সি বিন্দুর কোটি শূন্য। এখন এই কোটি সমান, তো কোটি বের করার সূত্র মনে আছে না? সবার মনে আছে, m1 y2। তাহলে আমরা লিখব m1 ইনটু y2, y2 কত হবে 4, m1 y2 প্লাস m2 y1, y1 হলো -2 সমান হলো, এটা সুন্দর করে লিখতে হবে, নিচে হলো m1 প্লাস m2। এবার আমরা কোনাকুনি যদি গুণ করি এরকম হবে 4m1 মাইনাস 2m2 সমান 0, 4m1 ইকুয়াল টু 2m2। এবার আমরা যদি ক্যালকুলেশন করে এই পাশে একটু নিয়ে যাই, m1 বাই m2 সমান হলো 2/4 সমান হাফ। অতএব m1 অনুপাত m2 1:2। এটাই আমাদের দেখাতে বলছে যে সমত্রিখণ্ডক মানে সমান 3 ভাগে, সমান 3 ভাগে বিভক্ত করেছে। তাহলে সি এবং ডি বিন্দু হবে এ বি এর সমত্রিখণ্ডক বিন্দু। তাহলে সি বিন্দুটি 1:2, মানে এই পাশে এসি হলো 1 ভাগ আর বিসি হলো 2 ভাগ। ডি বিন্দুতে আমাদের একইভাবে দেখাতে হবে। তাহলে আমরা বলবো অতএব সি বিন্দু এবি কে 1:2 অনুপাতে বিভক্ত করে। অতএব সি বিন্দু এবি কে, অতএব সি বিন্দু এবি কে 1:2 অনুপাতে বিভক্ত করে। বিভক্ত মানে অন্তর্বিভক্ত করে, বিভক্ত করে, ঘটার সঙ্গে হয়নি, বিভক্ত করে। এটা কি লিখলাম আমি এখানে? বিভক্ত করে। সবাই একটু তুলে না দেখো, আমি আরেকটা অংশ করাবো, একটু অপেক্ষা করতে হবে, আমি এটা না মুছে করাতে পারবো না। আমরা লিখব ডি বিন্দুর ভুজ শূন্য। ডি বিন্দু y অক্ষের উপর অবস্থিত, এই জন্য লিখব ডি বিন্দুর ভুজ শূন্য। তাহলে এটা মুছে ফেলবো, এই ক্যালকুলেশনটুকু এটা মুছে ফেলবো। এখানে লিখব ডি বিন্দু, তোমরা একটু লিখে দাও, তোমরা পর থেকে লিখে দাও, তোমরা এইখান থেকে লিখে দাও, এইখান থেকে ডি বিন্দুর ভুজ শূন্য। তাহলে ডি বিন্দু এই যে ভুজ সমান শূন্য, অতএব শূন্য সমান আমরা ভুজ বের করতেছি। এটা হলো m1, m1 মানে k1, m1 x2, x2 হলো 2 প্লাস m2 মানে k2, x কি হলো এখানে ভুল হয়ে গেছে, m1 x2, x2 হলো b বিন্দুর ভুজ, m1 x2 হলো -1 প্লাস m2 x1 হলো 2, নিচে হবে k1 প্লাস k2। যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে দেখো 0 সমান -k1 প্লাস 2k2। যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে কেমন হবে? k1 সমান
2k2। এবার যদি আমরা ডান পাশে নিয়ে যাই লেখাটা, তাহলে হবে k1 বাই k2, k1 বাই k2 সমান হলো কত হবে 2 বাই 1, অতএব k1 is to k2 সমান 2 is to 1। অতএব ডি বিন্দু এসি কে, অতএব ডি বিন্দু এসি কে, এসি না এবি কে, এবি কে, এবি কে কত 2:1 অনুপাতে, অনুপাতে অন্তর্বিভক্ত, বিভক্ত করে, অন্তর লেখার দরকার না, বিভক্ত, বিভক্ত করে। এই যে বিভক্ত করে, দেখো আমার তাই বলছে। তাহলে বোঝা গেল যে এটা যদি এই পাশে 1 ভাগ, এই পাশে 2 ভাগ হয়, আর এখানে যদি এই পাশে 2 ভাগ, এই পাশে 1 ভাগ হয়, তাহলে সমান 3 ভাগে ভাগ করেছে। অতএব এসি সমান সিডি সমান বিসি, বিডি। তাহলে আমরা নিচে লিখবো, অতএব এটা মুছে ফেলবো, অতএব এসি সমান সিবি সমান বিডি। অতএব অক্ষদ্বয় কাকে, অতএব অতএব প্রদত্ত রেখাংশকে, প্রদত্ত রেখাংশকে, প্রদত্ত রেখাংশকে অক্ষদ্বয়, অক্ষদ্বয় সমান 3 ভাগে বিভক্ত করে, সমান 3 ভাগে বিভক্ত করে। এটা শর্ট হয়ে গেল, দেখাতে বলছে। সুন্দর একটা অঙ্ক দেখালাম, অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে মাঝে মাঝে। আমি আরো একটা দুটো অঙ্ক দেখাবো, সবাই একটু দেখার সুযোগ দিচ্ছি, এবং প্রত্যেকে খাতাটা একবার দেখে নাও যে তুমি যা লিখেছো তুমি বুঝতে পেরেছো কিনা, কোনো জায়গায় কোনো প্রশ্ন আছে কিনা, সেই প্রশ্নটা একটু দেখে নাও। গুড। আমি তাহলে এবার পরেরটা মুছে ফেলি, এবং আমি আরো একটা দুটো অঙ্ক দেখাবো, তা না হলে কালকে শেষ করতে পারবো না। এই চিত্রটা মুছে ফেলি, অঙ্কটা মুছে ফেলি। মুছে ফেলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার 60 মিনিটের ক্লাস, কোনোটা 50 মিনিট, কোনোটা 60 মিনিট, কোনোটা 55 মিনিট। প্রত্যেকটা ক্লাস তুমি যদি মনোযোগের সাথে করো, একদম প্রাইভেট পড়ার মতো, তোমার অতিরিক্ত অন্য কোনো টিচার লাগবে না। তুমি বুঝে বুঝে এই প্রশ্নমালা, এই অঙ্কগুলো অনেক ভালোভাবে প্র্যাকটিস করলে দেখবে তোমার অঙ্কের প্রস্তুতি অনেক ভালো হয়ে গেছে। আমি দেখালাম 7-এর 1, 7-এর 2 সেম। আমি এখন দেখাবো 8-এর 1 নম্বর একটা অঙ্ক, অনেক সুন্দর একটা অঙ্ক। 1-এর 1, 2, 3, 4 সব একই নিয়মের অঙ্ক। আমি 8-এর 1 নম্বর অঙ্কটা দেখাবো। 8-এর 1, 8-এর 1 কি আছে? a25 ব্র্যাকেট 2 5, b হলো 59, b হলো 59, d হলো এবং b এবং b 68, 68 বিন্দু তিনটি, বিন্দু তিনটি, বিন্দু তিনটি এবিসিডি রম্বসে, এবিসিডি রম্বসে, এবিসিডি রম্বসের শীর্ষবিন্দু হলে, শীর্ষবিন্দু হলে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। সি বিন্দুর স্থানাঙ্ক, স্থানাঙ্ক নির্ণয় করো। শুধু এটুকুই না, আরো একটু আছে, রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো। রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। চমৎকার একটা অঙ্ক। আমি প্রথমে
যেহেতু এবিসিডি রম্বসের কথা বলছে, আমরা রম্বস সবাই চিনি যে চতুর্ভুজের 4টা বাহু সমান। শুধু 4টা বাহু সমান হলেই হবে না, কর্ণদ্বয় অসমান, তাহলে তাকে আমরা রম্বস বলবো। কর্ণদ্বয় সমান হলে তাকে আমরা বলবো বর্গ। তাহলে আমরা একটা রম্বসের চিত্র আঁকি অনুমান করে। 4টা বাহুই সমান, 4টা বাহুই সমান, এই যে এইটা। দেখো চিত্রটা সুন্দর হয় না, তারপরে আমি ধরে নিলাম যে সুন্দরই হয়েছে। এ বি সি ডি, এখানে 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। একটা হলো 2 5, বি বিন্দু দেওয়া আছে 5 9, আর সি বিন্দু দেওয়া নাই, ডি বিন্দু দেওয়া আছে 6 8। এইটা আমরা ধরে নিলাম x, y। তাহলে আমরা লিখব রম্বসের এবিসিডি রম্বসের এ হলো 2 5, বি হলো 5 9, সি হলো x, y। এটা আমরা না সরি ডি ধরে নিই, ডি হলো 6 8। ধরি এখানে লিখব ধরি সি x, y। এবার আমরা কর্ণ দুটো যোগ করে দেব। এবার যোগ করে দেব স্কেল দিয়ে, যোগ করে দেব। মধ্যবিন্দু মনে করো ও। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করব। এসি কর্ণের মধ্যবিন্দু কিভাবে লিখব? মধ্যবিন্দু বের করার সূত্র হলো এ বিন্দুর ভুজ যোগ সি বিন্দুর ভুজ বাই 2, এ বিন্দুর কোটি যোগ বি বিন্দুর কোটি ভাগ 2, এইটা। আর বিডি কর্ণের মধ্যবিন্দু, বিডি কর্ণের মধ্যবিন্দু হলো 5 প্লাস 6 বাই 2, 9 প্লাস 8 বাই 2। তার মানে হলো 11 বাই 2, 17 বাই 2। তাহলে দেখো এসি কর্ণের মধ্যবিন্দু যেটা, এখানে একটা ও দিয়ে দিতে পারো। এসি কর্ণের মধ্যবিন্দু ওর স্থানাঙ্ক, এসি কর্ণের এটা বিডি কর্ণের মধ্যবিন্দু, এটাকে ও দিয়ে দিতে পারো। তাহলে দুটোই তো বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ এখানে হলো ও সমান এটা ও দিয়ে দিলাম। তাহলে এটা ও বিন্দুর স্থানাঙ্ক, এইটা ও বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারি? দেখো শর্ত মতে 2 প্লাস x বাই 2 সমান 11 বাই 2। 2 কেটে গেল, তাহলে কি হবে? দেখো x প্লাস 2 সমান 11। 2 যদি ডান পাশে চলে যায় তাহলে 9 হয়ে যায় বিয়োগ করলে। আমি সংক্ষেপে লিখে দিই, হবে x ইকুয়াল টু 9। x ইকুয়াল টু 9। এখানে আমরা লিখতে পারি এবং 5 প্লাস y বাই 2 সমান হলো 17 বাই 2। 2 কেটে গেল, y প্লাস 5 সমান হলো 17। অতএব y সমান 17 থেকে 5 গেলে কত হবে? 12। 12 + 17। তাহলে আমাদের সি বিন্দুর স্থানাঙ্কটা হয়ে গেল। আমরা লিখব অতএব সি বিন্দুর স্থানাঙ্ক হলো x, y। x, y, সরি ভুল লিখেছি। x এর মান এবং y এর মানটা বসাই দেব আমরা। x এর মানটা কত? 9 আর হলো 12। তাহলে তোমার এই অংশটা দেখো যে কারোর কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা। তাহলে আমি দ্বিতীয় অংশটা দেখাবো। একটু দেখো সবাই একটু দেখো। তো আমাদের তৃতীয় অংশের অ্যান্সার আমরা 8-এর 1 নম্বর অঙ্কটা দেখাচ্ছিলাম। আমি এবার এই লেখাগুলো মুছে ফেলবো এবং দ্বিতীয় অংশ বের করব, যে রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এইটা মুছে ফেলি, এইখান থেকে লেখাগুলো মুছে ফেলি। আমরা এসি কর্ণের মধ্যবিন্দুটা বের করব। আমরা কি লিখব? ক্ষেত্রফল নির্ণয়। রম্বসের এই যে ক্ষেত্রফল নির্ণয় লিখব। এসি সমান
রুট ভুজদ্বয়ের অন্তর 2 মাইনাস এক্স, এক্স বলতে কত 9, তারপরে হলো 5 মাইনাস ওয়াই, ওয়াই মানে 12 সমান, এটা হলো মাইনাস 7, এটাও 7 5 মাইনাস 7, এটা হলো 49 যোগ 49, তাহলে কত হবে 2 ইন্টু 49। এবার 49 কে যদি রুটের বাইরে নিয়ে আসি তাহলে হবে 7 রুট 2, 7 রুট 2। এটা হলো এসি এর দৈর্ঘ্য। এবার আমরা বিডি এর দৈর্ঘ্য বের করব। এটা মুছে ফেলি। বিডি সমান, বিডি বের করে ফেলবো। বিডি সমান রুট 5 মাইনাস 6 ভুজদ্বয়ের অন্তর্ভুজ স্কয়ার আমি শিখিয়েছিলাম, কোটিদ্বয়ের অন্তর্ভুজ স্কয়ার সমান, এটা হলো মাইনাস 1 স্কয়ার, এটাও মাইনাস, এটা শুধু 1 স্কয়ার, এটা হলো 1 যোগ 1, তার মানে হলো রুট 2। দেখো কত সুন্দর দূরত্ব নির্ণয় আমরা কিন্তু আগের প্রশ্নমালায় শিখেছি। এখন আমাদের রম্বসের ক্ষেত্রফলের যে সূত্রটা সেটা আমরা লিখব, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এটা হলো কর্ণ, এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ। তাহলে আমরা এই লেখাটুকু মুছে এবার অঙ্কটাও মুছে ফেলবো, এটাও মুছে ফেলবো। এখন আমরা লিখব অতএব রম্বসের ক্ষেত্রফল সমান, রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এসি ইন্টু বিডি, হাফ ইন্টু এসি এর মানটা কত 7 রুট 2 আর বিডি এর মান হলো শুধু রুট 2। রুট 2 সাথে রুট 2 গুণ করলে 2 হয়, তাহলে হাফ ইন্টু 7 ইন্টু 2, 2 2 কেটে গেল, 7 বর্গ 1। তাহলে আমরা দুইটা অ্যান্সার, একটা হলো কিসের মান বের করেছি, সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছিল, আর একটা মান হলো বের করতে বলছিল রম্বসের ক্ষেত্রফল, এই যে 7 বর্গ 1। তো পাশাপাশি দুটো লিখে যে অ্যান্সার লিখে তারপরে তুমি সি বিন্দুর স্থানাঙ্কটা কত সেটা লিখবা, আর হলো ক্ষেত্রফলটা কত সেটা লিখবা, অ্যান্সার হয়ে গেল। তো সহজ একটা অঙ্ক, অনেক ভালো একটা অঙ্ক। এই প্রশ্নমালায় আমরা আরও কিছু অঙ্ক করাবো, আজকে আর না, আরও কিছু অঙ্ক করাবো, 8 9 10 11, এখানে আছে আরেকটা ক্লাস আমাদের লাগবে। তো সুতরাং সেগুলো আমরা সে পর্যন্ত অপেক্ষা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো বা অনেক ভালো থেকে ক্লাসগুলো করছো। যারা শহীদ পুলিশ স্মৃতি কলেজের স্টুডেন্ট তাদেরকে আমি বলছি যে আমাদের অনলাইন ক্লাসে অভিজ্ঞ সকল টিচার ক্লাস নিচ্ছেন। তোমরা শহীদ পুলিশ স্মৃতি কলেজ অনলাইন ক্লাস লিখে ফেসবুকে সার্চ দিলে আমাদের টিচারদের ক্লাসগুলো পেয়ে যাবে। যে ক্লাসের স্টুডেন্ট সেই ক্লাস দেখলেই তুমি বুঝতে পারবে, সেখান থেকে তুমি তোমার ক্লাসগুলো নিয়ে নিবে। তোমাদের সেটে আমাদের সব ক্লাসগুলো রয়ে গেছে, তোমরা দেখে নিবে। বন্ধের মধ্যে মোটেই সময় নষ্ট করবে না। আমরা যখন ক্লাস নেই, টাইম টু টাইম তুমি ক্লাসে না বসতে পারলেও তুমি অবসরে সময় করে এই ক্লাসগুলো দেখে নেবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবারও তোমাদের সাথে দেখা হবে আগামীকাল একই সময়ে। সবার সুস্বাস্থ্য কামনায় আমি জামান স্যার, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর 14, ঢাকা। ধন্যবাদ সবাইকে।